আচ্ছা, স্ট্যান্ডিং ওয়েভ যেটা এটা হচ্ছে এমন একটা ওয়েভ যে ওয়েভটা এক্স ডিরেকশনে প্রগ্রেসিভ ওয়েভ। স্যার হ্যাঁ বলো। পিন করে দেন তো স্যার। পিন আপনি আপনার স্পটলাইট। স্ক্রিন, হ্যাঁ স্পটলাইট আপনার স্ক্রিনটা পিন করে দেন স্যার। এটা শুধু পিন না, এটা স্পটলাইট করা আছে, এটা সবার দেওয়া ক্ষেত্রে। আছে, দেওয়া আছে স্যার, এটা দেওয়া আছে, কথা বললে সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে একটা এক্স ডিরেকশনের প্রোগ্রেসিভ ওয়েভ এবং একটা মাইনাস এক্স ডিরেকশনের প্রোগ্রেসিভ ওয়েভ, এই দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ তাদের মধ্যে সুপার পজিশন হয়ে যে নতুন একটা রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হয় সেটাকে আমরা বলি স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ। আহ, মানে একই সেম ওয়েভলেন্থ এবং সেম অ্যামপ্লিটিউডের দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ মিলিতভাবে যে ওয়েভ তৈরি করে সেটাকে আমরা বলি স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ। স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভের কোনো ফরওয়ার্ড ডিরেকশন থাকে না। এরা হচ্ছে স্পেসের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফিক্সড অবস্থায় চলে যায় এবং এখানে কিছু সার্টেন পয়েন্ট থাকে যে পয়েন্টগুলোতে তাদের অ্যামপ্লিটিউডের মান হচ্ছে শূন্য থাকে, সেগুলোকে আমরা বলি নোডস। আর কিছু কিছু পয়েন্টস থাকে যে পয়েন্টস গুলোতে তাদের অ্যামপ্লিটিউড থাকে হচ্ছে ম্যাক্সিমাম, সেগুলোকে বলা হয় অ্যান্টি নোড। জিনিসটা হয় এরকম যে এটা হচ্ছে এক্স ডিরেকশনের একটা প্রোগ্রেসিভ ওয়েভ, সেটা যদি সামনে কোনো একটা জায়গায় বাধাপ্রাপ্ত হয় তাহলে মাইনাস এক্স ডিরেকশন বরাবর একই অ্যামপ্লিটিউড এবং ওয়েভলেন্থের আরেকটা প্রোগ্রেসিভ ওয়েভ তৈরি হয়। তো সো এই দুইটা মিলিত ভাবে যে ওয়েভটা তৈরি করছে সেই ওয়েভটাকে আমরা বলি স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ। ঠিক আছে, তো এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েভের কিছু কিছু পজিশনে আমাদের কিছু কিছু পজিশনে যেখানে অ্যামপ্লিটিউড শূন্য, আবার এই পজিশন গুলোতে আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, সো যেসব জায়গাতে অ্যামপ্লিটিউড শূন্য এইসব জায়গাতে আমরা যে পয়েন্টটা পাই সেটাকে আমরা বলি নোড, আর যেসব জায়গাতে হচ্ছে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম সেই সব জায়গাতে আমরা যেগুলো পাই সেটাকে আমরা বলবো অ্যান্টিনোড। তো আমরা আজকে এই দুটো জিনিসই দেখার চেষ্টা করব যে নোড আর অ্যান্টিনোড কোথায় তৈরি হয়, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে কি যে স্টেশনারি ওয়েভের ইকুয়েশনটা আসলে কিভাবে পাওয়া যেতে পারে। তো আমাদের কন্ডিশন অনুযায়ী কি হয়, একটা পজিটিভ ডিরেকশনে প্রোগ্রেসিভ ওয়েভ আর একটা নেগেটিভ ডিরেকশনে প্রোগ্রেসিভ ওয়েভ মিলিতভাবে সুপার পজিশন হয়ে একটা স্টেশনারি ওয়েভ তৈরি করে। তো পজিটিভ এক্স ডিরেকশন বরাবর আমাদের যে প্রোগ্রেসিভ ওয়েভ সেটার ইকুয়েশন হবে এরকম, y1 is equal to a sin 2 pi by lambda into vt minus x। আর নেগেটিভ এক্স ডিরেকশন বরাবর যে ইকুয়েশন হবে সেটা হবে y2 সমান সমান a sin 2 pi by lambda vt প্লাস। এই দুটো ওয়েভ যদি সুপারপজিশন হয়, এই দুটো ওয়েভের যদি সুপারপজিশন হয় তাহলে রেজাল্টেন্ট যে ওয়েভটা তৈরি হবে সেটা হবে কি y সমান সমান y1 প্লাস y2। সো এখানে y1 এর মান কত, a sin 2 pi by lambda vt মাইনাস x। y2 এর মান a sin 2 pi by lambda vt প্লাস x। ঠিক আছে, সো আমি এখানে দুইটা কি পেয়ে গেলাম, y1 এবং y2 মান পেয়ে গেলাম। তো এখান থেকে আমি চাইলে শুধুমাত্র এটাকেই কমন নিতে পারবো কারণ আর কোনো কিছু কমন নাই। তো এটাকে যদি আমি কমন নেই তাহলে কি হবে, a sin 2 pi by lambda vt
minus x plus sin 2 pi by lambda vt plus x। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। এখন আমি যদি 2 pi by lambda vt minus x এটাকে ধরি ধরো c, আর 2 pi by lambda vt plus x এটাকে ধরি d, তাহলে sin c আর প্লাস sin d একটা ফর্মুলা তোমরা পড়ছো না ত্রিকোণমিতিতে, এরকম 2 sin c plus d by 2 cos c minus d by 2, মনে আছে? মনে আছে তোমাদের sin c plus sin d? হ্যাঁ বলো। জি স্যার, ঠিক আছে। দেখি ছিল 2 sin c plus d by 2 into cos c minus d by 2। স্যার একটু মিস করছিলাম স্যার। ওয়াই তে আমরা কি বের করতেছি? ওয়াই আসলে কি স্যার? y actually স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট। মানে হচ্ছে স্যার এই দুইটার যে ইয়া আছে, ওয়েভটা আছে, ওটা যোগ করলে হ্যাঁ, ওয়াই আসবে। বাই হ্যাঁ, জিনিসটা কি, নামটা কি হবে স্যার? এটা তোমার ধরো পজিটিভ এক্স ডিরেকশনে একটা প্রোগ্রেসিভ ওয়েভের ডিসপ্লেসমেন্ট, যেটা আমরা এর আগের বার বের করছিলাম। এটা জি হচ্ছে স্যার। নেগেটিভ এক্স ডিরেকশন বরাবর হচ্ছে তার একটা ডিসপ্লেসমেন্ট। আর এই হ্যাঁ স্যার। দুটোকে যদি সুপার পজিশন করি তাহলে কি পাবো আমরা? স্ট্যান্ডিং ওয়েভের যে ডিসপ্লেসমেন্ট সেটা আমি পাবো, আচ্ছা স্যার। রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট পাবো। তো আমি যদি সাইন সি আর সাইন ডি এই ফর্মুলাতে ফেলি যে 2 sin c plus d by 2 into cos c minus d by 2, তাহলে কি হবে? উপরে লিখি, তাহলে হবে কি, এখানে a তো থাকবে আগে থেকেই 2 sin c, কি এখানে c হচ্ছে 2 pi by lambda vt minus x, এটা হচ্ছে c। d হচ্ছে কি প্লাস d, 2 pi by lambda vt plus divided by 2, ঠিক আছে, ইনটু ইনটু কি বলছে, cos c minus d by 2, তাহলে 2 pi by lambda vt minus x minus 2 pi by lambda vt plus x divided by 2, ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, যদি আমরা বুঝতে পারি, a into 2 sin, এখানে আমরা 2 pi by lambda কে কমন নিতে পারি, 2 pi by lambda vt minus x plus vt plus x divided by 2 of 2 pi by lambda vt minus x minus vt minus x divided by 2। আচ্ছা, ঠিক আছে, 2a sin, এখানে আমরা যে মাইনাস x প্লাস x কাটা, তাহলে থাকে কি 2 pi by lambda 2 vt divided by 2, এর পাশে থাকে cos vt vt কাটা, তাহলে থাকে 2 pi by lambda minus 2x divided by 2, এখানে থাকবে 2a sin 2 কাটা 2 pi by lambda vt cos 2 কাটা 2 pi x by lambda minus। এখন আমাকে বলো cos মাইনাস থিটা সমান সমান কি? মাইনাস cos থিটা। তো দেখো তো ক্যালকুলেটরে মান বের করে, যে cos মাইনাস
60 ডিগ্রি সমান সমান কত, আর cos 60 ডিগ্রির মান কত? cos মাইনাস 60 ডিগ্রির মান কত, আর cos শুধু 60 ডিগ্রির মান কত? দুইটাই সেম স্যার, cos হ্যাঁ। মাইনাস থিটা। cos দুইটাই হচ্ছে দুইটাই একই। একই, কি মান হবে সেটা? তাহলে স্যার cos মাইনাস থিটা সমান cos থিটা হবে। হ্যাঁ, cos মাইনাস থিটা সমান সমান হচ্ছে cos থিটা। একইভাবে sec মাইনাস থিটা সমান সমান হচ্ছে sec থিটা। তো আমরা লিখতে পারি cos মাইনাস থিটা সমান সমান cos থিটা। তাহলে হবে কি 2a sin 2 pi by lambda। স্যার 60 ডিগ্রি যে বললেন, হ্যাঁ স্যার বলো। 60 ডিগ্রি যে বললেন এটা কি উদাহরণ দিয়েছেন? হ্যাঁ, এটা উদাহরণ দিস। আচ্ছা আচ্ছা, আমি ভয় পেয়েছিলাম কি নাকি। আচ্ছা, so 2a sin 2 pi by lambda vt into cos 2 pi x by lambda। স্যার cos 60 ডিগ্রির মান তো একটা প্লাস আছে একটা মাইনাস আসে। না, তুমি দেখো cos মাইনাস 60 ডিগ্রি দাও আর cos শুধু 60 ডিগ্রি দাও, একই মান আসবে, দুইটাই হাফ আসবে। এটা খেলে cos-এর জন্য, আর বাকি সবগুলো সেম। হ্যাঁ, cos আর sec এই দুইটার জন্য হ্যাঁ শুধুমাত্র সেক সেক। এরকম, আর বাকি সবগুলোর জন্য মাইনাস। আচ্ছা, 2a cos 2 pi x by lambda sin 2 pi by lambda into vt। আচ্ছা, এটাকে আমি একটু সাজায় লিখলাম, এই cos 2 pi x by lambda কে আগে নিয়ে আসলাম। তো অ্যাকচুয়ালি এই 2a cos 2 pi x by lambda এইটুকু হচ্ছে আমার স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউডটাকে আমি একটু শর্টকাটে a নট হিসেবে লিখে ফেলি। a নট সমান সমান sin 2 pi by lambda into vt। তো 2 pi b by lambda সমান সমান f, তো আমি লিখতে পারি a নট sin 2 pi ft। তো এটাকে লেখা যায় a নট sin ওমেগা t। ঠিক আছে, সো এটাই হবে আমার স্ট্যান্ডিং ওয়েভের জন্য ইকুয়েশন, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন y is equal to a নট sin ওমেগা t। যেখানে a নট এর মান কি? a নট এর মান হচ্ছে a নট এর মান হচ্ছে 2a cos 2 pi x by lambda। ঠিক আছে, যেখানে a নট এর মান হচ্ছে 2a cos 2 pi x divided by lambda। ঠিক আছে, স্যার মাঝখানে স্যার নেট চলে গেছিল স্যার, এখানে বুঝি নাই স্যার। কোন জায়গাতে? এখানে এই এ নোট কেন লিখলেন স্যার এটা পরিবর্তে? এটা হচ্ছে যে মানে এই 2a cos 2 pi x by lambda এই পুরাটাই হচ্ছে আমার স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। তো এই পুরাটা বড় না করে সেটাকে আমি সংক্ষেপে a নট হিসেবে প্রকাশ করলাম, যেখানে a নট হচ্ছে আমার স্ট্যান্ডিং ওয়েভের অ্যামপ্লিটিউড এবং যেটার মান হচ্ছে 2a cos 2 pi x by lambda। তারপরে এই যে b by lambda সমান সমান হচ্ছে f, তো এই জন্য লিখলাম a নট sin 2 pi ft। আর আমরা জানি 2 pi f সমান সমান হচ্ছে ওমেগা, সো এটাকে লিখতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু a নট sin ওমেগা। তো স্যার কোন ক্ষেত্রে স্যার আমি এই নোটটাকে ভাঙা করবো স্যার? আচ্ছা, এই নোটটাকে আমরা ভাঙবো কখন? যখন হচ্ছে ধরো, তো একটু পরে আমাদের লাগবে, আমরা যখন লোড অ্যান্টি লোড এই পজিশন গুলা কোথায় কোথায় বের করবো, ওই ওই জায়গাতেই আমরা আসলে এই নোটটাকে ভেঙে বিভিন্ন মান বের করার চেষ্টা করবো। ওকে স্যার। আর স্যার এই নোটটা কি স্যার এন্টি নোট নাকি নোট স্যার? এ নোটটা অ্যান্টি নোট নোট না, এ নোটের মান যদি শূন্য হয় তাহলে আমরা পাবো নোট, আর এ নোটের মান যদি হয় ম্যাক্সিমাম তখন পাবো আমরা অ্যান্টি নোট। আচ্ছা স্যার।
ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। তাহলে সবাই এই নোটের মানটা মনে রাখো, 2a cos 2 pi x by lambda, এটা হচ্ছে এই নোটের মান। আচ্ছা, এই নোটের মান হচ্ছে 2a cos 2 pi x by lambda। তো আমরা জানি এ নট যদি হয় 0, তাহলে সেইখানে আমরা যে পয়েন্টগুলো পাই সেই পয়েন্টগুলো হচ্ছে নোট পয়েন্টস। ঠিক আছে, তো এখন তাহলে আমরা দেখি কি হয়। এ নটের মান হচ্ছে 2a cos 2 pi x by lambda সমান সমান হচ্ছে 0। তো এই 2a কে যদি আমি ওপাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে 0 হয়ে যাবে। তো থাকবে cos 2 pi x by lambda সমান সমান হচ্ছে 0। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে cos থিটার মান যেসব জায়গাতে 0 সেই সব জায়গাতে হচ্ছে আমার কি হবে, নোট পয়েন্ট গুলো হবে। মানে 2 pi x by lambda সমান সমান কি, cos ইনভার্স 0। তার মানে যেসব অ্যাঙ্গেলে cos থিটার মান হচ্ছে 0 সেই সব জায়গাতেই আমরা নোডের মানগুলা পাই। তো আমরা যদি ফিগার আঁকি, যেটা কজের ফিগার, তো এরকম হবে। ঠিক আছে, এরকম হবে আর কি। তো একটু খেয়াল করে দেখো যে cos থিটার মান যেসব জায়গায় 0 সেই সব জায়গাতে আমরা নোড পয়েন্ট গুলা পাচ্ছি। তো এখানে কজের মান 0, এখানে কজের মান 0। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এইখানে, এখান থেকে যেহেতু পার্টিকেল অসিলেট করা শুরু করছে, একটা কমপ্লিট অসিলেশন শেষ হয়েছে কোথায়, এখানে না এখানে? একটা কমপ্লিট অসিলেশন কোথায় শেষ হয়েছে? স্যার ডান পাশেরটা মনে হয় স্যার। ডান পাশেরটাই, কারণ এখান থেকে একটা পার্টিকেল যে যাত্রা শুরু করে সেই নিচের দিকে গিয়ে যখন আবার এখানে আসবে তখন তার একটা কমপ্লিট অসিলেশন হবে। তো যেখানে কমপ্লিট অসিলেশন হয় সেখানে পাথ ডিফারেন্স হচ্ছে আমার ল্যামডা, এবং সেখানে ফেজ ডিফারেন্স হচ্ছে কত, 2 পাই। ঠিক আছে, আচ্ছা এটা যদি ল্যামডা হয়, ল্যামডার ঠিক অর্ধেক কি হবে, ল্যামডা বাই 2, আর 2 পাই এর অর্ধেক হবে পাই। আর এখানটাতে কি হবে, এখানটাতে হবে ল্যামডা বাই তারও অর্ধেক, ল্যামডা বাই 4, আর এখানে হবে পাই বাই 2। তো আমরা দেখতেছি যেখানে cos থিটার মান হচ্ছে পাই বাই 2, সেইখানে আমরা কি পাচ্ছি, সেখানে আমরা 0 পাচ্ছি এবং অ্যাবসলিউট 0। তো তার মানে 2 পাই এক্স বাই ল্যামডা সমান সমান হচ্ছে পাই বাই 2। এরপর আবার এখানে পাওয়া যায় 0, তো এখানে মান কত, এখানে মান হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে আমার কত, পাই বাই 2। ঠিক আছে, এইখান থেকে এইটুকু হচ্ছে পাই বাই 2, আর আগের টুকু হচ্ছে পাই, তাহলে পাইয়ের সাথে পাই বাই 2 যোগ করলে কি হয়, 3 পাই বাই 2, 3 পাই বাই 2। তো একইভাবে আমি যদি ওইদিকে যাই, এটা হচ্ছে আমার 2 পাই আর এইটুকু হচ্ছে আমার পাই বাই 2, তার মানে এখানে হবে 5 পাই বাই 2। তখন ব্যাপারটা হচ্ছে এরকম পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, 7 পাই বাই 2, এই পজিশন গুলাতে আমরা cos থিটার মান পাবো 0। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? স্যার নিচের অংশটা আরেকবার রিপিট করেন। আমরা এই যেখানে দেখতেছিলাম যে cos থিটার মান যেসব জায়গায় 0 সেই সব জায়গাতে আমরা কি পাবো, নোট পয়েন্ট গুলা পাবো। এখন আমাদের পক্ষে কি আর সবগুলা মানে কদের মান মানে কত 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 ডিগ্রিতে 0 সব কি আর জানা সম্ভব? জানা সম্ভব, কিন্তু জিনিসটা তো একটু মানে হ্যাসেল হয়ে যায়। তো এই জন্য আমরা ফিগারের সাহায্য নিচ্ছি। ফিগারে আমরা যেসব জায়গায় দেখতেছি নোট পয়েন্ট, সেসব জায়গাতে আমাদের ফেজ ডিফারেন্স কত সেটা আমি দেখতেছি, ফেজ অ্যাঙ্গেল কত সেটা দেখতেছি। তো এখানে দেখলাম যে এখানে নোট তৈরি হয়েছে, তার দেখলাম যে এখানে মান কজের মান কত, পাই বাই 2। তো cos পাই বাই 2 এর মান কত,
মানে cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মানে আমরাও জানি শূন্য। আচ্ছা, এরপরে দেখলাম এইখানে হচ্ছে নোট পয়েন্ট পাওয়া যায়, তো এটার মান হচ্ছে cos 3π/2। ঠিক আছে, তো লিখলাম এই 3π/2 মানে cos হচ্ছে 370। তো 370 এও cos এর মান হচ্ছে শূন্য। তো এরকম করে যদি আরো যাই তাহলে হবে 5π/2। তো 5π/2 তেও cos এর মান শূন্য। এরপরে 7π/2 হবে, যদি আমি আরো সামনের দিকে যাই দেখবা 7π/2, 9π/2। দ্যাট মিন্স π/2 এর বিজোড় গুণিতক যেসব জায়গাতে আছে সেই সব জায়গাতে আমরা কি পাচ্ছি, নোট পয়েন্ট গুলা পাচ্ছি, এবং সেই সব জায়গাতে cos এর মান হচ্ছে শূন্য। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখান থেকে x এর মান বের করতে। এখান থেকে x এর মানটা বের করতে। x এর মান যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, এই পাশে 2π/λ ভাগ আছে, গুণ হিসাবে আছে। তো 2π/λ যদি গুণ হিসাবে থাকে এই পাশে প্রত্যেকটার সাথে ভাগ হয়ে যাবে। তো প্রত্যেকটার সাথে যদি ভাগ করে দেই π/2, এটার সাথে যদি ভাগ করি, ভাগ করলে কি হয়, গুণ হিসাবে গুণ হয়ে উল্টে যায় না? 2π/λ এটা যদি ভাগ করি তাহলে গুণ হয়ে λ/2π হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে যে পাই পাই কাটা, তাহলে থাকতেছে কি λ/4। তো একইভাবে এরকম যে 3π/2 এটাকে λ/2π যদি করি তাহলে পাই পাই কাটা, তাহলে থাকতেছে 3λ/4। ঠিক আছে, তো এরকম করে যদি যাই আগাই তাহলে হবে কি λ/4, 3λ/4, 5λ/4, 7λ/4, এরকম করে করে যে আমরা আসলে ওই পাবো, নোট পয়েন্ট গুলো পাবো। দেখুন এক্স এর মান যদি λ/4 হয়, 3λ/4 হয়, 5λ/4 হয়, তাহলে সেই পয়েন্ট গুলোকে আমরা নোট পয়েন্টস গুলো পাবো। আমরা এই ফিগারেও দেখি যে এইটা এখানে পাইতেছিলাম নোট, এখানে কত λ/4, এখানে পাইতেছি নোট। এটাও যদি ক্যালকুলেট করি λ/2 কে λ/2 প্লাস λ/4 যোগ করলে দেখবা যে কি হবে 3λ/4 হবে। এরপরে এইটা হবে কি 5λ/4, 7λ/4। তার মানে এই পয়েন্ট গুলাতে এই λ/4, 3λ/4, 5λ/4, 7λ/4 এই পয়েন্ট গুলাতে আমরা কি পাবো, নোট পয়েন্ট গুলা পাবো। ঠিক আছে, কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, এখন আমাকে বলো তো যে পরপর দুইটা নোট পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত? পরপর দুইটা নোট পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত? পাই হুম, 2π। স্যার পাই, পাই পাই স্যার পাই। ল্যামডা দিয়ে বের করো। স্যার λ/4 মনে হয় স্যার। λ/4 স্যার না λ/2 কোনটা? λ/2 হবে স্যার। আচ্ছা, এই 3λ/4 থেকে λ/4 বিয়োগ করো। 3λ/4 থেকে যদি λ/4 বিয়োগ করি তাহলে কি হবে 4, আর উপর হচ্ছে 3λ মাইনাস ল্যামডা, তাহলে কি হবে 2λ ডিভাইডেড বাই 4। তাহলে 4 4 কাটা, তাহলে কি λ/2। পরপর দুইটা নোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে এখানে আর এখানকার মধ্যে মধ্যবর্তী দূরত্ব তো λ/2। সো পরপর দুইটা নোড পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। ওকে, তো এটা যদি সবাই বুঝে থাকো তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে অ্যান্টি নোডের জন্য।
অ্যান্টিনোডের ক্ষেত্রে কি হবে, এ নট এর মান হবে কেমন, এ নট এর মান হবে ম্যাক্সিমাম। এ নট এর মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমরা অ্যান্টিনোড পয়েন্ট গুলা পাবো। এ নট এর মান যদি হয় ম্যাক্সিমাম তাহলে অ্যান্টিনোড পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এ নট এর মান 2a cos 2 pi x by lambda, এটার মান হইতে হবে কত, এটার মান হইতে হবে ম্যাক্সিমাম। এখন খেয়াল করে দেখো তো যে 2a cos 2 pi x by lambda এইটার মান যদি ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম হওয়ার জন্য মানে কিসের উপর এটার মান ডিপেন্ড করে তাই বলতো, 2a cos 2 pi x by lambda এটার মান কিসের উপর ডিপেন্ড করে, মিনিমাম হওয়া বা ম্যাক্সিমাম হওয়া, সেটা ডিপেন্ড করে কার উপর? 1 হবে নাকি? না ওইটা না, তুমি আমাকে বলো যে 2a cos 2 pi x by lambda এটার মান মিনিমাম হবে না maximum, ডিসপ্লেসমেন্ট মনে হয় স্যার, ডিসপ্লেসমেন্ট নাকি সেটা কার উপর ডিপেন্ড করবে? cos 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 0 ডিগ্রিতে স্যার এক্স এর উপর মনে হয় স্যার, এক্স। আচ্ছা দেখো এখানে আমি তোমাকে মানে কই কি হবে সেটা বলি না, আমি বলছি যে এই যে একটা জিনিস যে 2a cos 2 pi x by lambda এইটার মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? একজন বলছো আচ্ছা একজন বলছো x এর উপর, এটা আসলে শুধু x না, এটা ডিপেন্ড করবে তোমার, cos থিটা স্যার। এটা ডিপেন্ড করবে cos থিটার উপর। হ্যাঁ, cos থিটা মানে হচ্ছে cos 2 pi x by lambda এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এটার মান সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে সেটা ডিপেন্ড করবে cos 2 pi x by lambda এর উপর। ঠিক আছে, আচ্ছা সো cos থিটা বা cos 2 pi x by lambda যেটাই বলো, এটার সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং -1। সো আমরা cos থিটার মান যদি +1 বা -1 লিখি তাহলে জিনিসটা কি হবে, +-1 ইনটু 2a, তাহলে কি থাকতেছে আলটিমেটলি এটার মান +-2a। ঠিক আছে, সো 2a cos 2 pi x by lambda এটা সর্বোচ্চ মান হইতে পারে হয় +2a নয় -2a। ঠিক আছে, এরকম হইলে এটা সর্বোচ্চ মান পাওয়া যাবে। সো আমরা বুঝতেই পারলাম যে আসলে এটা ডিপেন্ড করতেছে cos থিটার উপর। তো cos থিটার মান যদি +-1 এরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাইতে পারি, অ্যান্টিনোড পয়েন্ট গুলো পাইতে পারি। কারণ যখন অ্যামপ্লিটিউডের মান ম্যাক্সিমাম, ওই অ্যামপ্লিটিউডের মান যখন ম্যাক্সিমাম হবে তখন আমরা অ্যান্টিনোড পাই। সো অ্যামপ্লিটিউডের যে মান 2a cos 2 pi x by lambda সেটার মান তখনই ম্যাক্সিমাম হবে যখন cos 2 pi x by lambda এর মান হচ্ছে +-1 হবে। সো আমাদের সেটাই দেখতে হবে যে cos থিটার মান +1 কোথায় বা -1 কোথায়, তো সেই পয়েন্টগুলোতেই অবশ্যই কি হবে, অ্যান্টিনোড পয়েন্টগুলো পাওয়া যাবে। তো এটা হবে +-1। ঠিক আছে, সো আমরা দেখি যে এইখানটাতে এই ফিগার অনুযায়ী কোন জায়গায় হচ্ছে আমার cos থিটা মান +1 বা cos থিটা মান -1। এখানে অ্যান্টিনোড পাচ্ছি আমরা তাই না, এখানে যেহেতু অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম তো এখানে আমরা অ্যান্টিনোড পাচ্ছি, এখানে আমরা অ্যান্টিনোড পাচ্ছি, এখানে অ্যান্টিনোড পাচ্ছি। তো এখানে cos থিটার মান কত, বলতো এখানে cos থিটার মান কত? 0 না? 0, হ্যাঁ এখানে cos থিটার মান হচ্ছে 0। এরপরে যেখানে আমরা সর্বোচ্চ মান পাই সেখানে cos থিটার মান কত? পাই 180। হ্যাঁ এই যে পাই, আমরা জানি cos 180 ডিগ্রি মান কত, -1, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। সো এরকম করে এরপরে যদি যায় এটা কত, 2 পাই 360 ডিগ্রি। তো ওইখানে হচ্ছে cos থিটা মান হচ্ছে 1। এরপরে হবে 3 পাই, 4 পাই, 5 পাই, এইসব পয়েন্টে যদি আমরা যাই এইসব পয়েন্টে আমরা cos থিটার মান পাবো হচ্ছে কত, হয় +1 পাবো না হয় -1 পাবো।
তো ওই পয়েন্ট গুলাতেই আমরা অ্যান্টিনোড গুলাকে পেতে পারি। তো এরপরে যদি আমি সেখান থেকে এক্স এর মানটা বের করি, আগের মতোই এক্স এর মানটা বের করতে চাই, তাহলে কি হবে? এক্স এর মান যদি বের করি, এক্স সমান সমান কি হবে? 0 ইন্টু ল্যামডা বাই 2 পাই, তাই তো? তার মানে এটা 0ই হবে। তারপর এটা কি? পাই ইন্টু ল্যামডা বাই 2 পাই, তাহলে এটা কি হবে? পাই পাই কাটা, তাহলে থাকতেছে কত? ল্যামডা বাই 2। ঠিক আছে, এটা থাকতেছে আমাদের ল্যামডা বাই 2। এরপরটা কি? 3 পাই ইন্টু ল্যামডা ইন্টু 2 পাই, তাহলে পাই পাই কাটা, এখানে থাকতেছে 3 ল্যামডা বাই 2। ও সরি, এটা তো 2 পাই, আগে আগে 2 পাইটা বাদ দিয়ে দিচ্ছি। 2 পাই হইলে কি হবে? 2 পাই হইলে হবে 2 ল্যামডা বাই 2। এরকম করে যদি যাই, তারপরে হবে 3 ল্যামডা বাই 2, 4 ল্যামডা বাই 2, এরকম। সো এক্স এর মান যখন 0, তখন আমরা কি পাবো? এক্স এর মান যখন 0, তখন আমরা অ্যান্টিনোড পাবো। এক্স এর মান যখন ল্যামডা বাই 2, তখন আমরা অ্যান্টিনোড পাবো। এক্স এর মান যখন ল্যামডা মানে হচ্ছে 2 ল্যামডা বাই 2 মানে তো 2 ল্যামডা, তো তখন আমরা অ্যান্টিনোড পাবো। তো তার মানে এটা হচ্ছে ল্যামডা বাই 2 যেসব জায়গায় ল্যামডা বাই 2 এর হচ্ছে গুণিতক আকারে থাকলেই সেই জায়গাগুলোতেই আমরা হচ্ছে কি পাচ্ছি? ল্যামডা বাই 2 এর পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকলে সেই সব জায়গাতেই আমরা অ্যান্টিনোড পয়েন্ট গুলো পাচ্ছি। এখন বলো তো, পরপর দুইটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব কত? স্যার পাই। ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2। হ্যাঁ, পরপর দুইটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2। আর পরপর দুইটা নোডের মধ্যবর্তী দূরত্ব কত ছিল? স্যার ল্যামডা বাই 2। ল্যামডা ল্যামডা বাই বাই 2। হ্যাঁ, তার মানে আহ পরপর দুইটা নোড বা পরপর দুইটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2। এখন যদি তোমাকে আমি বলি যে একটা নোড আর একটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব কত? স্যার ল্যামডা বাই 2 হবে স্যার, ল্যামডা বাই 2 স্যার। ল্যামডা বাই 2 হবে? ল্যামডা বাই 2 তো হবে না। স্যার 0 হইতে পারে, কিন্তু স্যার চিত্রের দিকে তাকালে স্যার ল্যামডা বাই 2 হবে স্যার। এই দেখো, এটা হচ্ছে আমার অ্যান্টিনোড, এই পয়েন্ট হচ্ছে অ্যান্টিনোড, এই পয়েন্টে অ্যান্টিনোড। আমি বলছি এখান থেকে এইটার ডিসটেন্স কত? এটা তো নোড, এটা হবে কি? ল্যামডা বাই 4। এটা হচ্ছে আমার অ্যান্টিনোড, এটা আমার অ্যান্টিনোড, আর এটা হচ্ছে আমার নোড। তাহলে একটা অ্যান্টিনোড থেকে অ্যান্টিনোডের দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2, আবার নোড থেকে নোডের দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2। কিন্তু অ্যান্টিনোড থেকে নোড মধ্যবর্তী দূরত্ব কত? না ঠিক আছে স্যার, ল্যামডা বাই 4 স্যার। ল্যামডা বাই 4, মানে ল্যামডা বাই 2 এর অর্ধেক, ল্যামডা বাই জি স্যার। 2। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারগুলা? আচ্ছা, এটা যদি তোমাদের সবার বোঝা হয়ে যায়, তাহলে আমাদের মোটামুটি মিড টার্ম পরীক্ষার সিলেবাসটা অলমোস্ট শেষ। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন হইতে পারে কেমন? এই কোশ্চেন হইতে পারে এরকম, যে এরকম আসতে পারে যে নোড অ্যান্টি নোডের কন্ডিশন গুলা লিখো, বা আসতে পারে যে পরপর দুইটা নোড বা পরপর দুইটা অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব সমান, এটা প্রমাণ করো। বা আসতে পারে যে একটা নোড আর একটা অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 4, এটা প্রমাণ করো। বা একটা নোড থেকে আরেকটা নোড বা একটা অ্যান্টি নোড থেকে আরেকটা অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2, এটা প্রমাণ করো। তো এরকম করে করে এখান থেকে কোশ্চেন আসতে পারে। স্যার মিড টার্মে স্যার এমসিকিউ এর মতো স্যার কয়টা কোশ্চেন থাকতে পারে স্যার? এমসিকিউ এর মতো দুই তিনটা কোশ্চেন থাকতে পারে। আর স্যার রিটেন স্যার? রিটেন বাকি 40, মানে বাকি 20 এর মধ্যেও আবার ধরো তোমার ম্যাথ থাকবে, কিছু রিটেন টাইপের কোশ্চেন থাকবে, আর অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেখানেও ম্যাথ থাকবে।
রিটেন টাইপের কোশ্চেন থাকবে। স্যার অ্যাসাইনমেন্টে মার্ক কত থাকবে? অ্যাসাইনমেন্টে 10, গুগল ফর্মে হচ্ছে 20। আচ্ছা, গত স্লাইডে প্রবলেম ছিল, নেট প্রবলেমের জন্য ক্লাস বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে হচ্ছে আমি চেষ্টা করব আজকে রাতে তোমাদের 2টা রেকর্ডিংসই হচ্ছে আপলোড করে দেওয়ার জন্য।